মহান মুক্তিযুদ্ধের সেই অগ্নিছোড়া দিনের ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। নীরবে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি তাই শুধু ধ্বংসস্তূপ নয়, মুক্তিযুদ্ধের এক জীবন্ত সমাধিফলক। জমিদার বাড়ি কাজ কাম করে খাইতাম আর কি। কি কাজ করতেন আপনারা? কৃষি কাজ করতেন। জি। তারা আপনাদেরকে টাকা পয়সা ঠিক মতো না, দিত? ঠিক মতো দিত। কোনো অন্যায় অত্যাচার করতো নাকি? না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যেত জমিদার খুব অত্যাচার করতো। এই জমিদার তো আমি শুনছি কোনো অত্যাচার করে নাই। না, প্রজা সাধারণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছে, স্কুল করছে, কাজ করছে, তারপরে পুকুর বলে রাস্তাঘাট করছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক। আচ্ছা, জমিদার সাথে জমিদারের নাম মাইনুদ্দিন চৌধুরী। হ্যাঁ, মাইনুদ্দিন চৌধুরী। আচ্ছা, আমরা যে এই ফটকটা দেখতে পাচ্ছি এখন, এটাই সেকালে মূল ফটক ছিল এটা, না? জি। এখানে মনে করেন এই যে সৈন্যরা এখানে থাকতো নাকি? হ্যাঁ, এখানে পাহারাদাররা এখানেই থাকতো। এই যে মনে করেন যে কক্ষের মতন ঘুরে আছে, তারা মনে হয় এখানেই থাকতো। আচ্ছা, আমরা শুনলাম যে এখানে একটা সোনার কই মাছ পাওয়া গেছিল। জি, আসলো। আচ্ছা, 101 ভরি নাকি সোনা ওজন ছিল? ওজন ছিল, কিন্তু ওটা লুট হয়ে চলে গেছে। আর রূপার ছাতা সম্পর্কে কি জানেন? রূপার ছাতাও ছিল, ওটাও লুট হয়ে গেছে। ওটা সব লুট হয়েছে না? সব। আর পাকিস্তান বাহিনী এখানে নাকি খুব অত্যাচার করছিল, বোম ফেলাইছিল, তারপরে মনে করেন। হ্যাঁ, এই ব্যাপারটা বলেন তো, কি জানেন? যখন মানে ওরা মনে করে যে পাকিস্তানের বাহিনীরা যে এখানে ফৌজ ছিল আগে আর কি, বাংলাদেশি ফৌজ ছিল। আচ্ছা। তখন ওরা আসি এখানে বোম মারলো আর কি, আর সাজোয়া গাড়ি আনলো এখানে। কারণ জমিদাররা সব এখান থেকে দৌড় মারি পালিয়ে গেলাম ইন্ডিয়া। আমরাও পালিয়ে গেলাম ইন্ডিয়া। আপনারা চলে গেছিলেন? আমরাও চলে গেছিলাম। আপনি ওই যুদ্ধটা দেখছিলেন তাইলে? হ্যাঁ, যুদ্ধের সময় আমি তো, আমার তখন বয়স পুরা ছিল। কত বয়স ছিল ওই সময়? তখন আমার বিয়ের বসছিল আর কি। আচ্ছা, 17-18 বছর বয়স ছিল। হ্যাঁ। আচ্ছা। তারপর আমরা ইন্ডিয়া চলে গেছেন, জমিদার সব ইন্ডিয়া চলে গেছি। তারপরে আপনারা আবার ব্যাক আসছেন? হ্যাঁ, তারপর যখন স্বাধীন হয়ে গেল তো ইন্ডিয়া ছিল না। জি। ওই ইন্ডিয়া থেকে পানি উঠে এখানে দিয়া, আর এই সাইডে বসে উঁচু করতো আর কি। ও আচ্ছা, এখানে চেম্বারের মতন ছিল একটা। হ্যাঁ, পানি ওখানে দিত। হ্যাঁ। তারপরে এখান থেকে নল দিয়ে পানিটা পড়তো নাকি? হ্যাঁ, উঁচু করতো আর কি। এখানে সব ইন্ডিয়া মাইনুদ্দিন চৌধুরীর বাসা ছিল এটাই বাসা ছিল না? হ্যাঁ, এটাই। তা ভাঙে গেছে একবারে? এটা সব ভাঙি যায় এখন, এটা সব বিক্রি করে দিল। ও, এই যে ইট দেখে আমরা আরো ইট দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। সব কিনে নিয়েছে মানুষে। ও, মানুষের ইট সব বিক্রি করে দিচ্ছিল না? বিক্রি করে দিয়েছে। ওইদিকে কিছু আছে নাকি? আর না, ওইদিকে নেই, অন্য মানুষের বাড়ি। অন্য মানুষের বাড়ি না? এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হলো কার? খলিলুদ্দিন আহমেদ চৌধুরী। এইগুলো হলো খলিলুদ্দিন আহমেদ চৌধুরী। আর রাস্তার ওই পারেরটা পড়ছে ওইটা জমিরুদ্দিন আহমেদ চৌধুরী। হ্যাঁ, জমিরুদ্দিন আহমেদ চৌধুরী। তার বংশধর সব বেশিরভাগ সব টাউনে, সব দিনাজপুর সদরে। হ্যাঁ, সদরে। তারা এখানে আসে বেড়িতে আসে। আচ্ছা। ঈদে পড়বে আসে নাকি? পড়বে আসে, এমনিও আসে। আচ্ছা। যাত্রা শুরু করছি সৈয়দপুর থেকে। গন্তব্য আমাদের দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে আউলিয়া ইউনিয়নের পূর্বহাম নদীর তীরে অবস্থিত ঘুমুরগা জমিদার বাড়িতে। সবুজের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়িতে। ব্রিটিশ শাসন আমলে নির্মিত দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে আউলিয়া ইউনিয়নের ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িটি অবস্থিত। 1971 সালের পাক বাহিনীর বোমাবর্ষণের ক্ষত বহন করে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। অতীতে রাজ দরবার বসত এই জমিদার বাড়িতে, এবং এই মূল ফটকটিতে সেকালে 10 থেকে 12 জন পাইক পেয়াদা থাকতো সব সময়। পাঞ্জাব থেকে দীর্ঘদেহী এই সকল পাইক পেয়াদা আনা হতো। তাদের হাতে থাকতো সব সময় খোলা তলোয়ারি, মাথায় ঝাঁকড়া চুল, দীর্ঘদেহী। তার জমিদার বাড়ির নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা করা হয়েছিল সেকালে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সেই মূল ফটকটির ঠিক ভেতরেই। আপনারা এখন যে ফটকটির ভিতরে খালি অংশ দেখছেন, এই খালি অংশগুলোতেই সেকালে থাকতো পাইক পেয়াদারা। বাহির থেকে কেউ ভিতরে ঢুকতে হলে প্রথমে তল্লাশি করা হতো এখানেই।
মূল ফটকটির পাশে রয়েছে হাওয়াখানা। এখানেই নাকি জমিদাররা অবকাশ যাপনের জন্য আসতেন। দুতলা ভবন বিশিষ্ট এই ভবনটির বেশ কিছু অংশ বোমার আঘাতে ধ্বংস হয়ে যায়। এটি সামনের অংশ, পেছনের অংশটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এটা কি ছিল সেকালে? এইখানে হাওয়াখানা, এর জমিটা ওইখানে হাওয়া খাইতো। আচ্ছা আচ্ছা, এখানে তারা বিশ্রাম করতো আর কি। হ্যাঁ। তো এখানে যাওয়ার কি কোনো রাস্তা আছে নাকি? রাস্তা তো এখন ভাঙি গিয়ে ওই পিছন দিক দিয়ে না? পিছন দিক দিয়ে। আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। দেখি তো আমার যাওয়ার চেষ্টা করি এদিকে যাওয়া যায় কিনা। যাওয়া যাবে না, গেটে তালা মারা আছে। গেট তালা মারা আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখানে একটা সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, সিঁড়ি তো একবারে ভেঙে গেছে। এই পাশে একজন, এই পাশে একজন, এই দেখেন তালা লাগা আছে। দেখুন বন্ধুরা, যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ এই জায়গা দিয়ে তালা মারিয়ে রেখেছে। এবং এই দিকে রেল লাইনের রেলিং দিয়ে সে গেলে এই জায়গাটিতে একটি ভবন ছিল, সেটা আমরা বুঝতে পারছি। ওইটা বাসা আছে, পায়ের পেয়াদারা থাকতো। ঠিক থাকতো, হ্যাঁ জি। এখন তো অন্য মানুষরা থাকে এখানে। জি। আচ্ছা ঠিক আছে। সেকালে পাইক পেয়াদারা থাকতো এই ঘরটিতে। মূল ফটকটির ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই একটি কূপ। কূপটির সামনে রয়েছে একটি চৌবাচ্চা। এই চৌবাচ্চায় পানি জমা হতো এবং এই কূপের চারপাশে একসাথে 5 থেকে 6 জন মানুষ অজু করতে পারত। বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই কূপটি সেকালে। এবং ঠিক তার পাশে রয়েছে একটি ছোট্ট ফটক। বিশেষ এই ফটকটিতে একবারে একজন মানুষই যাতে যেতে পারে তাই একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তো চলুন বন্ধুরা, এবার এই বিশেষ ফটক দিয়ে ভিতরে প্রবেশ করি এবং দেখি যুদ্ধে কি ক্ষত চিহ্ন বহন করেছে এই জমিদার বাড়িটি। জমিদার বাড়িতে আর কি কি আছে তা জানার জন্য গেটটা এরকম ছিল যে এখান থেকে ঢুকে এদিকে বেরোতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেরোন 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 বেরোন। এখানে আর কি আছে দেখার মতন? এটা কি ছিল সেখানে? ছিল মেহমানখানা। মেহমান খানা ছিল এটা? হ্যাঁ, মেহমানরা আসতো এখানে থাকতো আর কি। আচ্ছা বন্ধুরা, দেখা এটা ছিল সেই কালের মেহমান খানা। এখন এখানে কে থাকতেছে? এখন কি ছিল, মাল পানি। এটা হলো মেহমান খানা। মেহমান খানা, মেহমানখানা। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ডিজাইন করা রয়েছে মেহমান খানার। এখন এটা বন্ধ অবস্থা আছে। এখন বন্ধ। এটা কি ছিল? এখন যেটা মসজিদ, মসজিদ আগে কি ছিল এখানে? এইখানে মসজিদ ছিল আগে। আগে একটা মসজিদ ছিল, এখন নতুন করে তৈরি করা হয়েছে। তখন ছোট মসজিদ গেছে, জমিদার বংশের কবরস্থান, আমাদের যে পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান। তো আমাদের দেখান একটু, আসেন। চলেন। আগে আগে আগে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সে পারিবারিক কবরস্থানে তাদের। আচ্ছা, এই কবরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কবেকার? এইগুলো পুরাতন, এগুলো সবচেয়ে প্রাচীন কবর এগুলো। হ্যাঁ, এটা আগের। এটার নাম বলতে পারবেন আপনি? না, এটার নাম বলতে পারবো না। আচ্ছা, এটা ছোট ভাইয়ের কবর, মানে ছোট ভাই বংশধর কবরস্থান না বড় ভাইয়ের? এটা ছোট ভাইয়ের। এটা খলিলুদ্দিন আহমদ চৌধুরীর। উনি বড় ভাই? বড় ভাই। তো ওনার কবরটা আপনি কি দেখছেন? হ্যাঁ, দেখছি। তো ঠিক আছে, আমাদেরকে দেখান তো কোনটা। এই তো সামনে কবরটা। আসেন, গেটটা খুলেন, গেটটা খুলেন। এইটা কার কবর? খলিলুদ্দিন আহমদ চৌধুরী। মরহুম হাজী খলিলুদ্দিন আহমেদ চৌধুরী। এবং মৃত্যু সালটা একবারে মাটির সাথে মিশে গেছে। কত হয়েছে তাহলে? জি, ওদের সাথে আমার দেখা শেখাত হয়েছে। আচ্ছা, আপনাকে একসাথে বেড়েছি, গল্প করেছি, খাইছি। ও, আপনারা খাওয়া দাওয়া একসাথে করছেন? মানে জমিদারটা খুব মানে বন্ধু সুলভ আচরণ ছিল। হ্যাঁ, খুব ভালো। তাদের
আচার ব্যবহার খুব ভালো ছিল না? জি তাদের নাতি নাতনিরা তো আসে, সব আসে তারা তো বাড়িতে। আপনাকে খুব আদর সম্মান হ্যাঁ করে আমার তাহলে? সাথে গল্প সল্প করি, একসাথে খাওয়া দাওয়া করি। আপনার সাথে খাওয়া দাওয়া একসাথে হয় হ্যাঁ না? একসাথে। আচ্ছা এইটা ছোট বাড়ি নামে পরিচিত, আচ্ছা আচ্ছা। আর এর পশ্চিমে ওইটা ওইটা বড় বড় বাড়ি নামে পরিচিত। ও আচ্ছা আচ্ছা। 1971 সালে যুদ্ধের সময় শত্রুপক্ষ জানতে পারে এখানে মুক্তিবাহিনী গোপনে ক্যাম্প তৈরি করেছে, তাই তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাট করে এই জমিদার বাড়িতে। তারা এখান থেকে 101 ভরি ওজনের সোনার কই মাছ, রূপোর ছাতা, লাঠি সহ মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এখান থেকে উদ্ধার করা হয় রূপোর চেয়ার, যা বর্তমানে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটি বিভিন্ন সংস্কারমূলক কাজ করছে তার উত্তরসূরিরা। এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইকস, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।